ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়মটা আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসাসূচক বাক্য, মূলক, বোধক, সূচক, জ্ঞাপক, এই চারটে সেম মিনিং ওয়ার্ড অর্থাৎ সিনোনিম বা সিমিলার মিনিং ওয়ার্ড, অর্থাৎ প্রশ্ন জ্ঞাপক, প্রশ্নবোধক, প্রশ্নমূলক, প্রশ্নসূচক একই কথা। তো যাই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে নিয়মটা সেটাই আলোচনা করছি। দেখো, নাম্বার 1, অর্থাৎ প্রথমে WH ওয়ার্ডটা বসবে, যদি থাকে, থাকলে বসে যাবে, না থাকলে বসবে না। WH ওয়ার্ড অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড, ওই হু, হুম, হুজ, হোয়াট, হোয়ার, এগুলোকে WH ওয়ার্ড বলা হয়। WH ওয়ার্ড মূলত 9টা, W দিয়ে হয় 8টা ওয়ার্ড, H দিয়ে হয় 1টা ওয়ার্ড। আমি পরবর্তীতে কোনো ভিডিওতে এটা নিয়ে তোমাদের সুন্দরভাবে আলোচনা করব। দেখো, তাহলে WH ওয়ার্ড থাকলে বসাবা, না থাকলে বসবে না। নাম্বার 2তে চলে যাও, এই জন্য এটাকে ব্র্যাকেট ক্লোজ করে রাখা হয়েছে, থাকলে বসবে, না থাকলে বসবে না। নাম্বার 2তে দেখো, অক্সিলারি ভার্বটা বসাতে হবে। অক্সিলারি ভার্বের প্রথম অংশ বসে। একটা অক্সিলারি ভার্ব সিঙ্গেল অক্সিলারি ভার্ব হতে পারে, আবার দুটো ওয়ার্ড মিলে একটা অক্সিলারি ভার্ব হতে পারে, 3টে ওয়ার্ড মিলে একটা অক্সিলারি ভার্ব হতে পারে, আবার 4টে ওয়ার্ড মিলেও একটা অক্সিলারি ভার্ব হতে পারে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের সেই জিনিসগুলো। তাহলে এই জন্য লিখেছি আমি অক্সিলারি ভার্বের প্রথম অংশ বসে। প্রথম অংশটাকে দেখো ব্র্যাকেট ক্লোজ করা আছে, কারণ অক্সিলারি ভার্ব যদি একটি শব্দ হয় তাহলে তো অক্সিলারি ভার্বটাই বসবে, তাহলে তার প্রথম অংশ দ্বিতীয় অংশের কোনো আলোচনা রইল না। আর যদি অক্সিলারি ভার্বটা দুটো ওয়ার্ড মিলে হয়, 3টে ওয়ার্ড মিলে হয়, 4টে ওয়ার্ড মিলে হয়, তাহলে শুধু প্রথম শব্দটাই বসবে, প্রথম ওয়ার্ডটা বসবে, অক্সিলারি ভার্বের প্রথম অংশটা বসবে। দেখাচ্ছি আমি এক্সাম্পলে গিয়ে তোমাদের বিষয়টা আরো বিস্তারিতভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 3তে দেখো, সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট। অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম বসে। আর তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, তখন 2 নাম্বারটাকে অমিট রেখে আগে 3 নাম্বারটা করে নেবে, তারপর 2 নাম্বারটা করবে। কেননা এই যে অক্সিলারি ভার্বটা লেখা হয়েছে, এই অক্সিলারি ভার্বটা মূলত বসে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড নিউ সাবজেক্ট। টেন্স অনুযায়ী আসে আর এই নতুন সাবজেক্ট অনুযায়ী বসে। নতুন যাকে সাবজেক্ট বানাইলে, অবজেক্টকে সাবজেক্ট বানাইলে এই নতুন সাবজেক্ট অনুযায়ী কিন্তু বসে। এই জন্য অক্সিলারি ভার্বটা আনো, কিন্তু লিখো না, আগে 3 নাম্বারের কাজটা করে নাও, 2 নাম্বারটাকে গ্যাপ রেখে চলে যাও, স্পেস রেখে চলে যাও। 3 নাম্বারের কাজটা যেই হয়ে গেল, তুমি নতুন সাবজেক্ট পেয়ে গেলে। এবার টেন্স হিসাব করে আনো আর ওই সাবজেক্ট হিসাব করে বসিয়ে দাও। নাম্বার 4এ নট বা নেভার বসে যদি সেন্টেন্স নেগেটিভ হয়। সেন্টেন্স যদি নেগেটিভ না হয় তাহলে নট নেভারের কোনো আলোচনাই নেই। সেন্টেন্স যদি নেগেটিভ না হয় তাহলে নট বা নেভারের কোনো আলোচনাই থাকবে না, তবে নট বা নেভার বসবে না। যদি নেগেটিভ থাকে তাহলে সেখানে নট থাকলে নট বসবে, নেভার থাকলে নেভার বসবে। এইবার দেখো নাম্বার 5এ, অক্সিলারি ভার্বের যে বাকি অংশগুলো ছিল, অর্থাৎ সেটা একটি শব্দও থাকতে পারে, 2টি শব্দও থাকতে পারে, 3টি শব্দও থাকতে পারে, তাহলে অক্সিলারি ভার্বের বাকি অংশটা বসিয়ে দাও। আর যদি অক্সিলারি ভার্ব মাত্র একটা শব্দ নিয়ে হয় তাহলে এখানে বসে যাবে, এখানে আর কোনো প্রশ্ন থাকবে না। অক্সিলারি ভার্বের বাকি অংশ, ওটাকেও আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি, এটাকেও আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। তার কারণ অক্সিলারি ভার্ব যদি মাত্র একটি ওয়ার্ড হয় তাহলে এখানেই বসে যাবে, এখানে আর কিছু থাকবে না, অক্সিলারি ভার্বের বাকি অংশ থাকবে না। আর যদি অক্সিলারি ভার্ব এরকম 2টি, 3টি, 4টি শব্দ মিলে হয় তাহলে অক্সিলারি ভার্বের প্রথম অংশটাই 2 নাম্বারে বসবে আর বাকিগুলো এই 5 নাম্বারে এসে বসবে, অর্থাৎ সাবজেক্টের পরে গিয়ে বসবে। নাম্বার 6এ দেখো, V3 বসে, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে যায়। নাম্বার 7এ গিয়ে দেখো, রেস্ট বা আদার্স বা রিমেইনিং, বাকি সব বসে যায় আফটার অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের পর থেকে বাকি সব কিছু বসে যায়। নাম্বার 8এ বাই বসে। নাম্বার 9এ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হয়, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্মটা বসে। সব পার্সনের ওখানে আলোচনা করা আছে, সাবজেক্ট অবজেক্ট কি করে হয় দেখে নেবে তোমরা ভিডিওটি। নাম্বার 10এ গিয়ে কোশ্চেন মার্ক, অর্থাৎ কোশ্চেন মার্কটা থেকেই যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে থাকে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কটি প্যাসিভ ভয়েসে গিয়েও
থেকেই যাবে। তার কারণ আমি আগেও বলেছি তোমাদের ভয়েস চেঞ্জ করলে সেই কোশ্চেনটির সেন্টেন্স বা টেন্স চেঞ্জ হয় না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করবার পরে সেন্টেন্সটা ইন্টারোগেটিভই থেকে যায়, অর্থাৎ চিহ্নটা দিতেই হবে, না দিলে ভুল যাবে, কেটে যাবে, কাটা যাবে, চিহ্নটি তোমাদেরকে দিতেই হবে। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুল, কমপ্লিট রুল। ডিয়ার স্টুডেন্টস, এবার আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেখাবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। তো যাই হোক, আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে এবং এর দ্বারা যদি তোমরা সামান্যতম উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকল বন্ধু আত্মীয়দের শেয়ার করো এবং প্রতিটি নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করে অতি অবশ্যই সঙ্গে থাকো। তাহলে দেখো, নাম্বার 1, ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো বা জানো? তাহলে এখানে ডু দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আগেও তোমাদের বলেছি ডু এবং ডাজ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু এবং ডাজ থাকে তাহলে বুঝবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আসো আমরা করতে শুরু করি। নাম্বার 1-এ বলেছিল ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে লিখবে, আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড নেই, আমরা লিখিনি। 2 নম্বরে বলেছিল অক্সিলারি ভার্ব লিখবে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আসে অ্যাম ইজ আর। তোমরা বারবার করে টেন্সের ডবল স্ট্রাকচারটা দেখবে এবং ভয়েস চেঞ্জের যে ফার্স্ট ভিডিওটা আমাদের আছে সেটাকে দেখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম সেটাতে দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেখানে ভয়েসের সমস্ত রুলগুলো দেওয়া ছিল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাম ইজ আর। এবার এই অ্যাম ইজ আর কোনটা লিখব সেটা সঠিকভাবে লিখতে গেলে আমাকে এই জায়গাটা গ্যাপ রেখে 3 নাম্বার রুলে চলে যেতে হবে। 3 নম্বরে বলেছিল অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এখানে অবজেক্ট আছে মি, মি এর সাবজেক্ট আই। এইবার কিন্তু আমি অ্যাম ইজ আরের একটা সঠিকভাবে লিখতে পারি, এই জন্যই বলা হয় অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী আসে এবং নতুন সাবজেক্ট অনুযায়ী বসে। অক্সিলারি ভার্বটা টেন্স অনুযায়ী আসে এবং নতুন সাবজেক্ট অনুযায়ী বসে। তাহলে আই পেয়ে গেলাম, মি এর সাবজেক্ট আই। এবার আমি বসাতে পারি আই অ্যাম। তাহলে 4 নম্বরে বলেছিল অক্সিলারি ভার্বের যদি বাকি কোনো না, 4 নম্বরে বলেছিল যদি নেগেটিভ হয় তাহলে নট লিখবে বা নেভার লিখবে, এটা নেগেটিভ নয়, অর্থাৎ নট নেভারের কোনো চিন্তা নেই। তারপরে বলেছিল অক্সিলারি ভার্বের বাকি যদি কোনো অংশ থাকে, এখানে অক্সিলারি ভার্বের আর কোনো অংশ নেই, একটাই অক্সিলারি, একটাই ওয়ার্ড পেয়েছিলাম অ্যাম অথবা ইজ অথবা আর, সেটা লেখা হয়ে গেছে। এবার তাহলে চলে যাই তোমার 6 নম্বরে চলে যাই, সেখানে বলেছিল V3 লেখো, V3 লিখে দিয়েছি। এবার বলেছিল আদার্স বা রেস্ট আফটার অবজেক্ট, অবজেক্টের পরে যদি কিছু থাকে সেগুলো লেখো, এখানে নেই, আমি কিছু লিখিনি। তারপর বলেছিল বাই লেখো, নাম্বার 8-এ বলেছিল বাই লেখো, কিন্তু নো ভার্বের পরে বাই বসে না, নো ভার্বের পরে টু বসে। এটা আমাদের মুখস্থ বিদ্যায় রাখতে হবে যে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে বাই বসে না, তেমনি ঠিক তেমনি একটা ভার্ব নোর পরে বাই বসে না, টু বসে, বসিয়ে দিয়েছি। এবার বলেছিল অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট লেখো, তাহলে ইউর অবজেক্ট ইউ, কোশ্চেন মার্কটা দিয়ে দাও, ঝামেলা শেষ। নাম্বার 2-তেও দেখো হাউ ডাজ হি ডু দ্য সাম, তাহলে ডাজ দেখতে পাচ্ছি, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আগে রুল নাম্বার 1 বলি, 1-এ বলেছিল ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে লিখে দাও, হাউ ছিল লিখে দিয়েছি। তারপরে বলেছিল যে 2 নম্বরে বলেছিল অক্সিলারি ভার্ব আনো, টেন্স এবং নতুন সাবজেক্ট অনুযায়ী। নতুন সাবজেক্ট আমরা এখনো পাইনি, তাহলে 3 নাম্বারটা আগে করি, 2 নাম্বারটা গ্যাপ রেখে যাই, 3 নাম্বারটা আগে করি। তাহলে এখানে অবজেক্ট ছিল দা সাম, দা সামের সাবজেক্ট হলো দা সাম, লিখে দিলাম। এইবার আমি অক্সিলারি ভার্বটা লিখি, ডাজ তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে অ্যাম ইজ আর, দা সাম একটা সাম তার মানে ইজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। অক্সিলারি ভার্ব, প্রপার ইউজ অফ অক্সিলারি ভার্বের ভিডিওটি দেখে আসবে, একদম ক্লিয়ার হয়ে যাবে চিন্তা ভাবনাটা। দা সাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা সাম একটা অঙ্ক, এবং ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনের মধ্যে দা সাম কোথাও নেই, অতএব এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, অতএব ইজ বসবে। তাহলে দা সাম ইজ। এইবার দেখো এখানেও একটি মাত্র অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের আর কোনো ওয়ার্ড নেই। অক্সিলারি ভার্বে একটা ওয়ার্ড হতে পারে, দুটো ওয়ার্ড হতে পারে, 3টে ওয়ার্ড হতে পারে, 4টে ওয়ার্ড হতে পারে। আমি দেখাবো এক এক করে তোমাদের
তো এখানে একটাই ওয়ার্ড আছে অ্যাম, ইজ অথবা আর, যে কোনো একটা, অ্যাম অথবা ইজ অথবা আর, তাহলে দ্য সাম ইজ। তারপরে তোমার এখানে নেগেটিভ সেন্টেন্স নয়, অতএব নট নেভারের কোনো চিন্তা নেই। তারপরে অক্সিলারি ভার্বের অন্য কোনো ওয়ার্ড নেই, অতএব সে চিন্তাও নেই। এবার চলো V3 লিখি। একদম রুল বরাবর চলতে থাকবো, রুলটাকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। এক্সাম্পলগুলো ফলো করতে করতে রুলটাকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। V3 লিখে দিলাম। তারপরে বলেছিল আদার্স আফটার অবজেক্ট, অবজেক্টের পরে যদি কিছু থাকে সেগুলো লেখো, এখানে কিছু নেই, লিখিনি। তারপরে বলেছিল বাই লেখো, লিখেছি। তারপরে বলেছিল সাবজেক্টকে অবজেক্ট করে দাও, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। এখানে ছিল হি, সাবজেক্ট ছিল হি, হিয়ের অবজেক্ট হিম। তারপরে বলেছিল কোশ্চেন মার্ক লিখে দাও, লিখে দিয়েছি। তাহলে হাউ ডাজ হি ডু দ্য সাম, অ্যান্সারটা হলো হাউ ইজ দ্য সাম ডান বাই হিম। অ্যাসার্টিভের মতো করে যদি পড়ি তাহলে এইভাবে আসবে, হাউ তো হাউ এর মতো বসে গেল, দ্য সাম ইজ ডান বাই ইউ। আমরা সেন্টেন্স স্ট্রাকচারেও দেখিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের ডাইন সাইডে থাকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেই অক্সিলারি ভার্বটা লাফ দিয়ে সাবজেক্টের বাম সাইডে চলে যায়, অর্থাৎ সাবজেক্টের আগে চলে যায়। এবার দেখো নাম্বার 3, হোয়েন ডিড দে রাইট দ্য লেটার্স টু গেট মানি। তাহলে হোয়েনটা হোয়েনের মতো বসে যাক। ডিড যেই পেলাম V2, ডু এর V2 ডিড। বলেছি ডু এবং ডাস থাকলেই, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বে ডু বা ডাস থাকে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, এবং ডিড থাকলেই সেটা পাস্ট ইনডেফিনিট। ডিড থাকলেই সেটা পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়ার, প্যাসিভ ভয়েস করার সময় বা প্যাসিভ ভয়েস করবার জন্যে, ওয়াজ বা ওয়ার। তাহলে এই ওয়াজ বা ওয়ার আমি কোনটা লিখবো, সেটা লিখতে গেলে আগে 3 নম্বরের কাজটা করে নিতে হবে, অর্থাৎ অবজেক্টকে আগে সাবজেক্ট করে নিই, তাহলেই আমি সঠিকভাবে অক্সিলারি ভার্বটা লিখতে পারবো। অর্থাৎ এটা গ্যাপ রাখি, এই জায়গাটা গ্যাপ রাখো, গ্যাপ রেখে আগে 3 নাম্বারটা করে ফেলো। আর যদি মনে মনে আগের থেকে হিসাব করে লিখতে পারো তাহলে টপাটপ লিখে চলে যাও। তাহলে অবজেক্ট ছিল দ্য লেটার্স। হোয়েন ডিড দে রাইট দ্য লেটার্স, কখন তারা লিখেছিল চিঠিগুলো। আবার মানিকে অবজেক্ট ভেবে বসো না, ওটা কিন্তু টু গেট মানি, টাকা পাওয়ার জন্য। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে রাইট, রাইট ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য লেটার্স, সেই দ্য লেটার্সকে সাবজেক্ট করো। তাহলে হোয়েন বসে গেল, 2 নম্বরের জায়গা গ্যাপ রাখলাম, 3 নম্বরে দ্য লেটার্স অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম। এইবার 2 নম্বরের জায়গাটা ফিল আপ করবো। তাই দ্য লেটার্সের পরে বসে ওয়ার, কারণ এটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের পরে বসে ওয়ার। প্রপার ইউজ অফ অক্সিলারি ভার্বের ওখানে গিয়ে জেনে নেবে, দেখে নেবে ভিডিওটা, তাহলে আরও ক্লিয়ার হবে। এইবার চলো, সেন্টেন্সটা নেগেটিভ নয়, অতএব নট নেভারের চিন্তা নেই। এখানেও একটি মাত্র ওয়ার্ড ছিল, ওয়াজ অথবা ওয়ার, অতএব অন্য কোনো অক্সিলারি ভার্বের যে অন্য পার্ট সেটাও ভাবতে হবে না। এবার চলো V3 লিখি, পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট পার্টিসিপেল ফর্ম রাইটের V3 হচ্ছে রিটেন, রাইট রোট রিটেন। আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে, রাইট সংক্রান্ত যত স্পেলিং আছে শুধু রিটেন বানানে ডবল টি হয়, আর সব জায়গায় সিঙ্গেল টি। রাইট বানানে সিঙ্গেল টি, রোট বানানে সিঙ্গেল টি, রাইটিং বানানেও সিঙ্গেল টি, শুধু রিটেন বানানে ডবল টি। তারপরে এখানে আদার্স অর্থাৎ টু গেট মানি, আদার্স ছিল এখানে টু গেট মানি, সেটা লিখতে পারতাম, আমি দেখানোর জন্য এখানে লিখিনি যে টু গেট মানিটাকে শেষেও লেখা যায়। তাহলে আদার্স না লিখে আমরা আগেই বাই লিখে দিয়েছি। 8 নম্বর রুলে বলেছিল বাই লেখো, তারপরে বলেছিল সাবজেক্টকে অবজেক্ট করো। এখানে সাবজেক্ট ছিল দে, দের অবজেক্ট দেম, দের অবজেক্ট দেম। তারপরে আদার্সটা লিখে দিয়েছি, টু গেট মানি। আদার্সটা যখন V3-র পরে আমরা লিখিনি তখন লাস্টে লিখে দাও টু গেট মানি। এবার কোশ্চেন মার্কটা দিয়ে দাও। ক্লিয়ার হয়ে গেল? দেখো তোমাদের এখানে আর একটু কথা আমি বলে যাই, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে ডু, ডাজ এবং ডিড এরা প্যাসিভ ভয়েসে গিয়ে কোথায় গেল। দেখো এই ডু, ডাজ, ডিডকে আমরা এনেছিলাম সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবার জন্য। আমি আগেও বলেছি একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে গেলে তার অক্সিলারি ভার্ব মাস্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলেও চলে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট এই দুটো টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাই তাকে ইন্টারোগেটিভ করতে গেলে এই ডু, ডাজ, ডিড এদেরকে ধার করে আনতে হয়। যখন আমরা প্যাসিভ ভয়েসে যাচ্ছি তখন কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আছে,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে অ্যাম অথবা ইজ অথবা আর, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে ওয়াজ অথবা ওয়ার। অর্থাৎ যেহেতু আমার অক্সিলারি ভার্ব এখন আছে, সেহেতু আমার ওই যে ধার করা অক্সিলারি ভার্ব ছিল ডু ডাজ ডিড, ওটাকে আমি আর ব্যবহার করব না, কারণ এখন আমার আছে, তখন ছিল না তাই আমি ধার করে এনেছিলাম, এখন তো আমার অক্সিলারি ভার্ব আছে, অতএব আমি কেন আবার ডু ডাজ ডিডকে ব্যবহার করব বা ধার করব, এই জন্য ডু ডাজ ডিডটা আর ব্যবহৃত হলো না প্যাসিভ ভয়েসে গিয়ে। চলো নাম্বার 4-এ যাই। এখানে দেখো এতক্ষণ একটা মাত্র অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বে এতক্ষণ একটা মাত্র ওয়ার্ড ছিল। এইবার দেখো আস্তে আস্তে 2-3টে ওয়ার্ড থাকলে কি করতে হয়। হোয়াই ইজ হি কলিং মি টু গো দেয়ার, তাহলে মূল সেন্টেন্সটা হচ্ছে হোয়াই ইজ হি কলিং মি, হোয়াই ইজ হি কলিং মি। তাহলে হোয়াইকে হোয়াই এর মতো বসিয়ে দাও, WH ওয়ার্ড থাকলে বসে যায়, বসে গেল। এবার বারবার করে বলছি 2 নম্বরের জায়গাটা একটু গ্যাপ রেখে আগে 3 নাম্বার করে আসো, তাহলে তোমাদের দারুণ সুবিধা হবে। 2 নম্বরের জায়গাটা হালকা একটু গ্যাপ রাখো, 3 নাম্বারটা আগে করো। 3 নম্বরে বলেছিল অবজেক্টকে সাবজেক্ট করো, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্মটা লেখো। অর্থাৎ তাহলে অবজেক্টের সাবজেক্ট ফর্মটা লিখে দাও, মি এর সাবজেক্ট আই। এইবার অক্সিলারি ভার্বের কথা ভাবো। এখানে আছে অ্যাম ইজ আর V1 ING, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে গিয়ে অক্সিলারি ভার্ব কি হয়? অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটের যে কোনো একটা, অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। তাহলে আই এর সঙ্গে বসে অ্যাম, অ্যাম ইজ ইউজড অনলি আফটার আই, শুধুমাত্র আই এর পরে অ্যাম বসে, আর কোথাও অ্যাম বসে না, আর আই এর পরে অ্যাম ছাড়া অন্য কিছু বসে না। তাহলে অ্যাম বিং লিখতে হবে, 2টো ওয়ার্ড এসে গেল। ভালো করে ভেবে দেখো, আমি রুল নাম্বার 2-তে তোমাদেরকে বলেছিলাম অক্সিলারি ভার্ব বসে, সেখানে ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম প্রথম অংশটা বসে, অর্থাৎ অক্সিলারি ভার্বের যদি 2, 3, 4টে করে ওয়ার্ড থাকে, সব ওয়ার্ডগুলো কিন্তু সাবজেক্টের আগে বসবে না, শুধু প্রথম শব্দটা বসবে। এখানে আছে অ্যাম বিং, শুধু অ্যামটা বসবে, সাবজেক্টের আগে শুধু অ্যামটা বসবে। তারপরে এই সাবজেক্টের পরে গিয়ে সেই যদি বলেছিল সেন্টেন্স নেগেটিভ হয়, সেই নট বা নেভার লেখো, কিন্তু এটা তো নেগেটিভ নয়, অতএব নট বা নেভার নেই। এইবার অক্সিলারি ভার্বের যে বাকি অংশটা আছে সেটা লিখে দাও। তাহলে অক্সিলারি ভার্বের বাকি অংশ ছিল একটা শব্দ, সেটা লিখে দিলাম, বিং আছে, তাহলে অ্যাম বিং, তাহলে সাবজেক্টের আগে রইল অ্যাম, অর্থাৎ অক্সিলারি ভার্বের প্রথম অংশটা, এবং অক্সিলারি ভার্বের বাকি অংশটা চলে আসলো সাবজেক্টের পরে, এবং সাবজেক্টের পরে সেই নট বা নেভারের লেখার তো কোনো এখানে ব্যাপার নেই, কারণ এটা নেগেটিভ নয়, অতএব নট বা নেভার এখানে নেই, নটও নেই, নেভারও নেই। তাহলে অক্সিলারি ভার্বের বাকি অংশটা লিখে দিলাম বিং। এবার চলো V3টা লিখে দিই, কল্ড। তারপরে আদার্স বা রেস্ট হচ্ছে টু গো দেয়ার, সেই টু গো দেয়ারটা লিখে দিলাম। তারপরে বাই লিখতে বলেছিল, বাই লিখলাম। তারপরে বলেছিল সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা লিখে দাও। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল? হি, হি এর অবজেক্ট কি? হিম। এই যে টু গো দেয়ারটা হিম লেখার পরেও তোমরা লিখতে পারো, অর্থাৎ আদার্সটাকে V3-র পরেও যেমন লেখা যায়, তেমনি সাবজেক্টকে অবজেক্ট করার পরেও কিন্তু আদার্সটা বা রেস্টটা লেখা যায়। তারপরে কোশ্চেন মার্ক দিয়ে দাও, কারণ ভয়েস চেঞ্জ করলে সেন্টেন্স কিন্তু চেঞ্জ হয় না। দেখো টেন্সও চেঞ্জ হয় না, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্যাসিভ ভয়েসটাও কিন্তু সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। একটু দেখিয়ে দিই তোমাদের, এই দেখো অ্যাম ইজ আর প্লাস বি হলো সেই V1, আর এই যে আইএনজি, তাহলে অ্যাম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি, এখানেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কমপ্লিট হয়ে গেছে। প্রশ্ন হলে তাহলে এই V3টা কি? এই V3টা আর মেইন ভার্ব নেই, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদি তোমাকে গ্রামার সেকশনে গিয়ে একটা সেন্টেন্স দিয়ে ব্র্যাকেটে বলে ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ভার্ব, তাহলে তুমি কি করবে? আগে দেখবে সেন্টেন্সটাকে কি করে প্যাসিভ ভয়েস করা যায়, কারণ সেন্টেন্সটাকে যদি প্যাসিভ ভয়েস করতে পারি তাহলে যে V3টা আমরা পাবো ওই V3টা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ও আর মূল ভার্ব থাকবে না। তাহলে ভয়েস চেঞ্জ করবার পরে সেন্টেন্সটির টেন্সও চেঞ্জ হয় না এবং সেন্টেন্সও চেঞ্জ হয় না, তাই এই কোশ্চেন মার্কটা থেকেই গেল। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সমস্ত রুল তো আমরা মেনে চলেছি। এই যে সেই WH ওয়ার্ড, এই যে সেই অক্সিলারি ভার্ব, এই যে সেই সাবজেক্ট, এই যে সেই মেইন ভার্ব প্লাস আদার্স প্লাস কোশ্চেন মার্ক।
চলো তাহলে নাম্বার 5-এ যাই। হ্যাজ হি নট বিন রিডিং দ্য বুকস। এইবার একটা নেগেটিভ সেন্টেন্স আমরা পেলাম। দেখো তাহলে হ্যাজ হি নট বিন রিডিং, অর্থাৎ হি হ্যাজ নট বিন রিডিং বা হি হ্যাজ বিন রিডিং, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নাম্বার 4-এ আমরা দেখেছিলাম একটা অক্সিলারি ভার্বের দুটো শব্দ, দুটো ওয়ার্ড, দুটো অংশ। প্রথম অংশটা সাবজেক্টের আগে লিখেছিলাম, আর পরের অংশটা বা বাকি অংশটা সাবজেক্টের পরে লিখেছিলাম। এইবার দেখো এখানে আমরা একটা অক্সিলারি ভার্বের 3টে ওয়ার্ড পাবো, অর্থাৎ 3টে অংশ পাবো। দেখো তাহলে হ্যাজ হি নট বিন রিডিং দ্য বুকস। চলো এক এক করতে করতে যাই। ডব্লিউএইচ ওয়ার্ড এখানে নেই, অতএব আমরাও লিখিনি। এই হ্যাজটা কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড নয়। ডব্লিউএইচ ওয়ার্ড মানে কোশ্চেন ওয়ার্ড, ওখানে 9টা ওয়ার্ড থাকে, ডব্লিউ দিয়ে থাকে 8 পিস এবং এইচ দিয়ে থাকে 1 পিস, সেটা হচ্ছে হাউ। সেটা হলো হাউ। নাম্বার 2-তে 2-এর এক্সাম্পলে আমরা দেখিয়েছিলাম হাউ। এইটা হলো এইচ দিয়ে একটা মাত্র শব্দ, কোশ্চেন ওয়ার্ড। হ্যাজটা কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নয়, হ্যাজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব, এটা প্রাইমারি অক্সিলারি। একটা থাকে প্রাইমারি অক্সিলারিস আর একটা থাকে মডেল অক্সিলারিস। এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, অর্থাৎ টেন্স অক্সিলারি ভার্ব। তাহলে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, আমরাও লিখিনি। তাহলে এবার 2 নাম্বার কি বলেছিল, অক্সিলারি ভার্ব লেখো, এবং অক্সিলারি ভার্ব লিখতে গেলে টেন্স এবং নতুন সাবজেক্ট অনুযায়ী লিখতে হয়। তাহলে নতুন সাবজেক্ট না পাওয়া পর্যন্ত আমরা লিখতে পারবো না। তাহলে চলো এই জায়গাটা গ্যাপ রেখে আগে নতুন সাবজেক্ট তৈরি করি। সেটা কি, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এখানে অবজেক্ট হচ্ছে দা বুকস, দা বুকস এর সাবজেক্ট হচ্ছে দা বুকস, লিখে দিলাম। এইবার চলো অক্সিলারি ভার্বটা লিখি, কারণ এখানে আছে হ্যাজ বিন, ভি1 প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্যাসিভ ভয়েস করতে গেলে এর অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। তাহলে দা বুকস হচ্ছে প্লুরাল নাম্বার, অতএব হ্যাজ বসবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। তাহলে তো সিঙ্গুলার নাম্বার নয়, অতএব হ্যাভ বসবে। তাহলে দা বুকস হচ্ছে প্লুরাল নাম্বার, অতএব এখানে বসবে হ্যাভ। তাহলে দা বুকস হ্যাভ। এবার দেখো নাম্বার তাহলে নাম্বার 1 ডব্লিউএইচ ওয়ার্ড নেই, লিখিনি। নাম্বার 2 হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের কাজটা হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করো, হয়ে গেল। নাম্বার 4-এ গিয়ে বলেছিল সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে নট বা নেভার যেটা থাকবে, যেটা দরকার সেটা লেখো। এখানে নট আছে, নট লিখে দিলাম। নাম্বার 5-এ বলেছিল অক্সিলারি ভার্বের যে বাকি অংশগুলো থাকে, তাহলে এখানে অক্সিলারি ভার্বের 3টে অংশ পেলাম, হ্যাভ, বিন, বিং। 1, 2, 3 অর্থাৎ 1, 2, 3 3টে ওয়ার্ড পেয়েছি, অর্থাৎ 3টে অংশ পেয়েছি। প্রথম অংশটা সেই সাবজেক্টের আগেই লিখে চলে এসেছি। আর যে দুটো অংশ আছে সেটা এখানে লিখে দাও, বিন বিং। এইবার তুমি ভি3টা লেখো, নাম্বার 6 ভি3 বসে, নাম্বার 6-এ বসে ভি3, রিডের ভি3, রিডের ভি3 রেড, রিড রেড রেড, স্পেলিংটা সেম থাকে, 3টের স্পেলিংই আর ইএডি, কিন্তু উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। প্রেজেন্টে হচ্ছে রিড, পাস্ট হচ্ছে রেড, পাস্ট পার্টিসিপেলও রেড, মানে ভি3 রেড লিখে দিলাম। আদার্স কিছু থাকলে লেখো, আদার্স এখানে কিছু নেই, অবজেক্টের পরে আর কোনো বাকি অংশ কিছু নেই, আমরাও লিখিনি। তারপর বলেছিল বাই লেখো, লিখেছি। তারপরে বলেছিল সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দাও, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট লিখে দাও। এখানে সাবজেক্ট আছে হি, সেই হি এর অবজেক্ট হচ্ছে হিম, হি এর অবজেক্ট হিম, অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। তারপরে কোশ্চেন মার্ক দিতে বলেছিল, দিয়ে দিয়েছি। অর্থাৎ রুল যা যা বলেছে আমি তাই তাই করে দেবো, আমাকে এদিক সেদিক কিচ্ছু তাকাতে হবে না, আমাকে রুল যা যা করতে বলেছে সেটা আমি করে দেব, পরিষ্কার কথা। চলো নাম্বার 6-এ চলে যাই। উইল ইউ নেভার হ্যাভ বিন কাউন্টিং। তাহলে এইবার পেয়ে যাব আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে অক্সিলারি ভার্বের 4টে ওয়ার্ড পাবো, অর্থাৎ 4টে অংশ পাবো। উইল ইউ নেভার হ্যাভ বিন কাউন্টিং, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তোমরা বলতে পারো
যে এখন তো বাংলা মিডিয়ামে এই যে টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করছেন, আমি আগেও বলেছি, ভয়েস শুরু যেদিন করেছি সেদিনও বলেছি, প্রত্যেকবারই বলবো আমি। আমার কাজ হচ্ছে বলা, তোমরা শুধু একটু মন দিয়ে শুনবে, কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। আমাদের বাংলা মিডিয়াম এখন 4টে টেন্সের প্যাসিভ ভয়েসকে অমিট করেছে। সেই 4টে টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন করেছে? পাশাপাশি দুটো বি বসে। এই দেখো, বিন এবং বিং দুটোই তো বি থেকে অরিজিনেটটা হয়েছে, অর্থাৎ জন্মটা নিয়েছে। বি থেকে বিন হয়েছে, বি এর V3 হচ্ছে বিন, আর বি এর প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গিয়ে বি প্লাস আইএনজি বা জিরান্ড ফর্ম। তাহলে বিন বিং দুটো বি পাশাপাশি আছে, এই জন্য আমাদের বাংলা মিডিয়াম এই 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 4টে টেন্সের প্যাসিভ ভয়েসকে অমিট করেছে, অর্থাৎ আপাতত বন্ধ করে দিয়েছে, বলছে না করাই ভালো। কিন্তু অন্য কোনো মিডিয়াম, অর্থাৎ ইংলিশ মিডিয়াম বা আমার, অর্থাৎ যেহেতু ইংলিশ মিডিয়াম বন্ধ করেনি, সেহেতু বলা যায় ইন্টারন্যাশনালি এই টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করা বন্ধ হয়নি। এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের সময় এই টেন্সগুলোর প্যাসিভ ভয়েস হতো। অর্থাৎ তখনকার যেসব রাইটাররা বই পুস্তক লিখেছে তারা নিশ্চয়ই এই টেন্সটা ব্যবহার করেছে। তাহলে আমি যদি না জানি, অর্থাৎ আমরা যদি এই টেন্সটা সম্পর্কে, এই টেন্সটার প্যাসিভ ভয়েস সম্পর্কে না জানি, একটা বই পড়ার সময় তো আমরা বিপদে পড়ে যাব। অর্থাৎ এই সব কারণে কিন্তু আমি এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো, নাম্বার 6-এ কি বললো? উইল ইউ নেভার হ্যাভ বিন কাউন্টিং দ্য টাইম। চলো ভয়েস চেঞ্জটা করি। প্রথমে বলেছিল WH ওয়ার্ড থাকলে লেখো। আবারও বলছি, উইলটা কিন্তু কোনো WH ওয়ার্ড নয়। উইলটা হচ্ছে মডেল অক্সিলারি বা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব, এবং এটা মডেল অক্সিলারিও বটে। আমি আরও একটি ভিডিওতে এই অক্সিলারি ভার্বের ডিভিশনগুলো আমি তোমাদেরকে দেখাবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, WH ওয়ার্ড নেই, লিখিনি, ঝামেলা শেষ। এবার বললো অক্সিলারি ভার্বের প্রথম অংশটা লেখো। অক্সিলারি ভার্ব লেখার আগে আগে নতুন সাবজেক্টটা এনে নিই, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে নিই। তাহলে এখানে অবজেক্ট আছে দ্য টাইম, কি কাউন্ট করতে থাকবে? দ্য টাইম। তাহলে দ্য টাইমের সাবজেক্ট কি? দ্য টাইম। তাহলে দ্য টাইমের পর আমি উইল লিখতে পারি। আর উইল এমনই একটা অক্সিলারি ভার্ব, শ্যালকে ব্যবহার করতে গেলে একটু হিসাব কিতাব করতে হয়, একটু ভাবতে হয়। কিন্তু উইলকে ব্যবহার করার জন্য কোনো ভাবনা চিন্তা নেই। আমি তোমাদের প্রপার ইউজ অফ অক্সিলারি ভার্বে এই রুলগুলো সম্পর্কে আলোচনা করেছি, তোমরা দেখবে, তাহলে আরও ক্লিয়ার হবে কথাটা। তো যাই হোক, দ্য টাইমের পরে বসে উইল। জেনারেলি আই উই অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, আর বাকি সব জায়গায় উইল বসে। তাহলে 1 নম্বরে WH ওয়ার্ড নেই, লিখিনি। 2 নম্বরে বলেছে অক্সিলারি ভার্ব লেখো, লিখেছি। অক্সিলারি ভার্বের প্রথম অংশটা লেখো, লিখেছি। 3 নম্বরে বলেছে অবজেক্টকে সাবজেক্ট করে দাও, অবজেক্টকে সাবজেক্ট করে দিয়েছি। আর অবজেক্টকে সাবজেক্ট করার পরেই এই প্রথম অংশটা আমরা লিখেছি। এবার বলেছে নট বা নেভার থাকলে লেখো, নেভার ছিল, লিখেছি। এবার বলেছে অক্সিলারি ভার্বের যে বাকি অংশগুলো থাকবে সেগুলো লিখে দাও। তাহলে অক্সিলারি ভার্ব আমরা কি পেয়েছি? উইল হ্যাভ বিন বিং। সেই উইলটা শুধু সাবজেক্টের আগে লিখে এসেছি, আর হ্যাভ বিন বিংটাকে এখানে লিখতে হবে। রুল যেভাবে আমাকে লিখতে বলেছে আমি সেইভাবে পর পর রুল মেইনটেইন করে যাচ্ছি। 1 নাম্বার ছিল না, লিখিনি। 2 নাম্বার লিখেছি, 3 নাম্বার লিখেছি, 4 নাম্বার লিখেছি, এটা হচ্ছে 5 নাম্বার। হ্যাভ বিন বিংটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বারে বলেছে V3 লেখো, 6 নাম্বারে যে V3 লিখে দিয়েছি। 7 নাম্বারে বলেছে রেস্ট বা আদার্স লেখো, এখানে রেস্ট বা আদার্স কিছু নেই, আমি লিখিনি। 8 নাম্বারে বলেছে বাই লেখো, লিখে দিয়েছি। 9 নাম্বারে বলেছে অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট বসে, অর্থাৎ লেখো। তার মানে সাবজেক্টের অবজেক্ট লিখে দাও। সাবজেক্ট ছিল ইউ, তার অবজেক্ট ইউ, ইউর অবজেক্ট ইউ, লিখে দিয়েছি। তারপরে 10 নাম্বারে বলেছে কোশ্চেন মার্ক দিয়ে দাও, দিয়ে দিয়েছি। জাস্ট রুল যা যা করতে বলেছে সেই অনুযায়ী আমি লিখে ছেড়ে দিয়েছি। চলো আর একটা ইজি সেন্টেন্স নাম্বার 7-এ দেখো। হ্যাড উই টেকেন দ্য মানি ইয়েস্টারডে ফ্রম হিম। 2খানা আদার্স পেলাম, একটা হচ্ছে দ্য মানি, একটা হচ্ছে ফ্রম হিম, আর একটা হচ্ছে ইয়েস্টারডে। একসঙ্গেও লেখা যায়, আবার ভাগ ভাগ করেও লেখা যায়। বারবার করে বলছি, আদার্সটাকে যেমন V3-র পরে লেখা যায়, তেমনি আদার্সটাকে একেবারে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম লেখার পরেও কিন্তু লেখা যায়। দেখো এখানে সেটাই আমি তোমাদের দেখালাম। আমি এখানে আদার্সটাকে 2 টুকরো করে ফেলবো, একটা হচ্ছে ইয়েস্টারডে
আর একটা হচ্ছে ফ্রম হিম। এই দুই টুকরোকে দুই জায়গায় লিখে দেখিয়ে দিচ্ছি, এক জায়গায়ও লেখা যায়। দেখো WH ওয়ার্ড নেই, লিখিনি। তারপর অক্সিলারি ভার্ব, হ্যাডের জন্য আর ভাবনা চিন্তা করতে হবে না, কারণ হ্যাড তো একা, ওর তো আর কোনো ভাই বোন নেই, হ্যাড একাই। অর্থাৎ হ্যাড তুমি লিখে দাও, নিশ্চিন্ত মনে লিখতে পারো, ওখানে আর কিছু ভাবতে হবে না। দা মানির পরে ওই হ্যাডের আর কোনো ভাই বোন কিছু নেই, অর্থাৎ হ্যাডের আর কোনো পার্টনার নেই। যেমন অ্যাম ইজ আর 3 জন, লিখতে গেলে ভাবতে হয়। ওয়াজ ওয়ার 2 জন, লিখতে গেলে ভাবতে হয় কাকে লিখবো। হ্যাভ হ্যাজ 2 জন, লিখতে গেলে ভাবতে হয়। শ্যাল উইল 2 জন, লিখতে গেলে ভাবতে হয়। যে হ্যাডের তো একা, ও লিখতে গেলে ভাবতে হয় না, লিখে দাও, ঝঞ্ঝাট মিটে যাক। তাহলে 2 নম্বরের কাজ করে দিলাম। 1 নম্বরে WH ওয়ার্ড নেই, লিখিনি। 2 নম্বরে অক্সিলারি ভার্ব লিখতে বলেছিল, লিখে দিয়েছি। হ্যাড লিখে দিয়েছি, হিসাব তো করবই, তবু হিসাব না করেও লেখা যায় তাই বলে দিলাম। 3 নম্বরে বলেছিল অবজেক্টকে সাবজেক্ট করো। অবজেক্ট হচ্ছে দা মানি, হ্যাড উই টেকেন দা মানি, মানে উই হ্যাড টেকেন দা মানি, আমরা নিয়েছিলাম। আমরা কি নিয়েছিলাম? কি নিয়েছিলাম? দা মানি, টাকাটি। তাহলে দা মানির সাবজেক্ট দা মানি লিখে দিলাম। অক্সিলারি ভার্ব কি আসবে? এটা হচ্ছে হ্যাড প্লাস V3, তার মানে হ্যাড বিন প্লাস V3, অর্থাৎ হ্যাড বিন আসবে অক্সিলারি ভার্ব। তাহলে হ্যাডটা সাবজেক্টের আগে লিখলাম আর বিনটাকে নিয়ে পরে লিখলাম। এই সেন্টেন্সে কোনো নট, নেভার এসব কিছু নেই, অতএব এখানে কোনো নট নেভার আমরা কিছু লিখিনি, শুধু অক্সিলারি ভার্বের বাকি অংশটা বিনটা লিখে দিলাম। তারপরে গিয়ে V3 লিখতে হয়। নাম্বার 6 হচ্ছে V3 লিখে দিলাম। তারপরে 7 হচ্ছে রেস্ট আফটার অবজেক্ট বা আদার্স আফটার অবজেক্ট, অর্থাৎ বাকি কিছু থাকলে অবজেক্টের পর থেকে ইয়েস্টারডে ফ্রম হিম কথাটা লিখে দিলাম, ইয়েস্টারডে ফ্রম হিম। তারপরে বাই লিখতে বলেছিল, নাম্বার 8 বাই লিখে দিয়েছি। নাম্বার 9-এ বলেছিল অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, সাবজেক্ট ছিল উই, উইয়ের অবজেক্ট আস, লিখে দিয়েছি। তারপর কোশ্চেন মার্ক লিখতে বলেছে, লিখে দিয়েছি। আমি এটাই তোমাদের বলতে চাইছিলাম যে এখানে ইয়েস্টারডে লিখে ফ্রম হিমটা কিন্তু আমরা বাই আস লেখার পরেও লিখতে পারি, অর্থাৎ অ্যান্সারটা এমনও হতে পারে হ্যাড দ্য মানি বিন টেকেন ইয়েস্টারডে বাই আস ফ্রম হিম, বা বাই হিম yesterday from by us yesterday from him। অর্থাৎ আদার্সটাকে আমরা এই V3-র পরেও যেমন লিখতে পারি, আদার্সটাকে এই বাই আস লেখার পরেও কিন্তু আমরা লিখতে পারি। তারপরে কোশ্চেন মার্ক দিতে পারি।